ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 21 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একের আইতে বলেছে 4:5 সমানুপাত 64:x হলে x এর মান কত হবে। তো x টা হচ্ছে চতুর্থ পদ। তো চতুর্থ পদ বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় ভাজিতক প্রথম। তাই 5 গুণ 64/4, 64কে 4 দিয়ে ভাগ করলে হয় 16, 5 16 80। তাই সি এর দাগের অ্যান্সারটা হবে। দুইতে বলেছে একটা ট্রেন ঘন্টায় 80 কিলোমিটার বেগে চললে সেটি 15 মিনিটে কত কিলোমিটার যাবে। তাহলে ঘন্টায় 80 কিলোমিটার মানে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে সময় হচ্ছে মিনিট, দূরত্ব কিলোমিটার, 60 মিনিটে যাচ্ছে 80 কিলোমিটার, 15 মিনিটে যাবে x কিলোমিটার। তো এইভাবে 60:15 সমানুপাত 80:x সাজালে তাহলে x সমান 15 গুণ 80/60। 0 0 কেটে গেল। এবারে 15 আর 6 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 2 6, 8 কে 2 দিয়ে কাটলে 4, 4 5 20 কিলোমিটার যাবে। তিরেতে বলেছে 4a² - b² এর একটি উৎপাদক 2a + b হলে অপরটা কত হবে। তো এটা a² - b² এর সূত্র যদি নিয়ে যাই তাহলে 2a + b * 2a - b, তাহলে অপর উৎপাদক হবে 2a - b। চারাতে বলেছে 4a² + 9b² এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো 4a² + 9b² কে আমরা যদি পূর্ণবর্গে নিয়ে যেতে চাই তাহলে এর সাথে আমাকে যোগ করতে হবে হয় +12ab বা নইলে -12ab আমাকে যোগ করতে হবে। তাই অ্যান্সারটা হবে +12ab বা -12ab, মানে বি এর দাগের অ্যান্সারটা। 5 এ দিয়েছে বর্গাকার জমির পরিসীমা 20 মিটার। জমিটা বর্গাকার, বর্গক্ষেত্রে পরিসীমার সূত্র 4 গুণ একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে যখন পরিসীমা বলে দেয় তখন বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আমরা পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে জমির একটা ধারের দৈর্ঘ্য হবে 20 মিটার ভাজিতক 4 5 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল 5² বর্গমিটার মানে 25 বর্গমিটার। ডি এর দাগের অ্যান্সার হবে। 6তে বলেছে am p x এর মধ্যে রৈখিক প্রতিসম নয় যেটি, সেটি হবে p। 2 আসি 2 এর আয়তে দিয়েছে 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে গুণফল হচ্ছে 1 আর 121/169 বর্গমূল হচ্ছে √121/169 মানে 11 13। তাহলে অপর সংখ্যা 1 ভাজিতক 11 13 মানে 1 গুণ 13 11। তো অ্যান্সার হবে 13 11। 2 তে দিয়েছে দুটো সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি হবে। 5 13 65 একটা সংখ্যা হবে আর 7 13 91, মানে 65 আর 91 হবে সংখ্যা দুটো। 3 মান নির্ণয় করতে দিয়েছে সূচকের অঙ্ক। তো সূচকের অঙ্কের ক্ষেত্রে বা সূচকের অঙ্কের ক্ষেত্রে ভাগ হলে সূচক বিয়োগ হয়, তাই জন্য এখানে যেহেতু 12 আছে এটা 8, তাহলে 12 থেকে 8 বিয়োগ হলে হয় 4, তাই এখানে হয়েছে 3⁴। 6 মানে হচ্ছে তো যেহেতু দেখো এরও সূচক 4 আর নিচেও 4 আছে, তো এটাকে কমন নিয়ে নিলাম, তাই 6/3 2⁴ সমান হবে 16। 4 দিয়েছে সমীকরণের বীজ কাকে বলে। 2x/5 = 0 সমীকরণের বীজ কত। সমীকরণের বীজ হচ্ছে কোন সমীকরণের অজ্ঞাত রাশির বা অজ্ঞাত রাশিগুলির যে মানের জন্য বা যে সকল মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হয় তাকে ওই সমীকরণের বীজ বা মূল বলা হয়। তো 2x/5 = 0 হলে 2x = 0 x = 0, তাহলে সমীকরণের বীজ হবে x = 0। 5 দিয়েছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো c + d * c - d * c² + d²। আচ্ছা, এটা এখানে করে দিচ্ছি। এটা আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো c² - d², a² - b² এর সূত্রে গিয়ে, আর এখানে হচ্ছে তোমার আবার যদি a² - b² এর সূত্রে যাই তাহলে c² - d², তার মানে পাবো c⁴ - d⁴। 6 দিয়েছে সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা কয়টি। 6টি। আর ওই ষড়ভুজের কর্ণের সংখ্যা কয়টি। তাহলে সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা হচ্ছে 6টি আর কর্ণের সংখ্যার সূত্র হচ্ছে n * n-3/2। তো যেহেতু এখানে বাহুর সংখ্যা 6, তাই 6 n মানে বাহুর সংখ্যা, তো 6 * 6 - 3/2, তাহলে 6 গুণ 3/2, 6 কে 2 দিয়ে কাটলে 3, 3 3 9টি। সুষম বহুভুজের কর্ণের সংখ্যা হবে 9টি। 6 দিয়েছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কাকে বলে আর বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত। 360 ডিগ্রি। আচ্ছা, ঘূর্ণন প্রতিসাম্য কোণের সংজ্ঞা লিখবে যে ক্ষুদ্রতম কোণে ঘূর্ণনের ফলে
চিত্রটি নিজের প্রাথমিক অবস্থানে ফিরে আসে বা নিজের সঙ্গে মিশে যায়, ওই কোণের পরিমাপকে ওই চিত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলা হয়। 3 আয়তে দিয়েছে আয়তাকার জমির দৈর্ঘ্য 36 মিটার আর প্রস্থ 24 মিটার। এবার জমিটার বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে জমির দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, প্রস্থ হলো 24 মিটার, তাহলে জমির ক্ষেত্রফল 36 গুণ 24 864 বর্গ মিটার। এবার বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ জমির দৈর্ঘ্য তাহলে 36 যোগ 2 গুণ 2 মানে 36 যোগ 4 মানে 40 মিটার, আর রাস্তা সহ জমির প্রস্থ 24 যোগ 2 গুণ 2 মানে 28 মিটার। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল 40 গুণ 28 মানে 1120 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 1120 মাইনাস 864 256 বর্গ মিটার। 3 বলেছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে, আর 324/576 ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করো। তাহলে বিয়োগফলের বর্গমূল হচ্ছে 5.7, তাহলে বিয়োগফল হলো 5.7 স্কয়ার মানে 32.49। তাহলে সংখ্যাটা হবে 48.09 থেকে 32.49 মাইনাস করলে 15.60 বা 15.6। আর 324/576 এর বর্গমূল, তো 324 কে যদি ভাগ প্রক্রিয়ার বর্গমূল করে দেখি, 324 মানে 18 স্কয়ার আর 576 হচ্ছে 24 স্কয়ার। তাহলে আমি লিখলাম 18 স্কয়ার বাই 24 স্কয়ার রুট দিয়ে, তাহলে সেখান থেকে পাচ্ছি 18 24 আর 6 দিয়ে কেটে দিলে 3/4। 3 বলেছে একটা ট্রেন 4 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্ট আর 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তো 4 সেকেন্ডে যখন একটা ট্রেন টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে তখন সে যাচ্ছে তার নিজের দৈর্ঘ্য, আর 20 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে আমরা কিভাবে লিখবো যে 20 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, আর 4 সেকেন্ডে যাচ্ছে 0 প্লাস নিজের দৈর্ঘ্য। বিয়োগ করে পাই, বিয়োগ করলাম 20 থেকে 4 বিয়োগ হয়ে 16 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 264/16 মানে 66/4 মানে 16.5 মিটার। তাহলে 4 সেকেন্ডে যাচ্ছে 66 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হলো 66 মিটার। এবার তুমি গতিবেগটাকে মিটার পার সেকেন্ডেও রাখতে পারো, আর যদি কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে চাও তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 16.5 মিটার বা 16.5/1000 কিমি, আর 3600 সেকেন্ডে যাচ্ছে 16.5 ইন্টু 3600/1000 করলে 594/10 কিমি মানে 59.4 কিলোমিটার। তাহলে ট্রেনের গতিবেগ 59.4 কিলোমিটার পার ঘন্টা। 4 আয়তে বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy এর মান নির্ণয় করো যখন x প্লাস y সমান 9 আর x মাইনাস y সমান 5। তাহলে আমরা এটাকে উভয় পক্ষকে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে পাচ্ছি তাই 2x স্কয়ার প্লাস y স্কয়ার আর নিচে 4xy। তো এটা সূত্র হচ্ছে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার, আর 4xy মানে 4ab সূত্র ধরে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। এবারে x প্লাস y সমান 9 আর x মাইনাস y সমান 5 বসিয়ে আমরা এটা পাচ্ছি। তো সেখান থেকে এলাম 81 যোগ 25 আর 81 মাইনাস 25, তাহলে 106/56 কাটাকুটি করলে 53 এর 28 মানে 1 পূর্ণ 25 এর 28। আচ্ছা, 2 এর এই অঙ্কটা এখানে একটু ভুল দেওয়া আছে, এটা বইয়ের 162 পাতা, এটা বইয়েরই অঙ্ক, এখানে 6 ছিল, এটা 2 হলে মানে 2 হবে আর কি। m প্লাস 1/m সমান p মাইনাস 2 হলে প্রমাণ করতে হবে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান p স্কয়ার মাইনাস 4p প্লাস 2। তো এটা আমাদের বইয়ের 162 পাতা এটা অঙ্কটা আছে। তো m প্লাস 1/m সমান p মাইনাস 2 উভয় পক্ষকে বর্গ করে পাই m প্লাস 1/m হোল স্কয়ার সমান p মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে m স্কয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1/m প্লাস 1/m স্কয়ার সমান, এটাকে ভাঙলে পাবো p স্কয়ার মাইনাস 4p প্লাস 4। তো এখানে mm কেটে গিয়ে প্লাস 2 পড়ে থাকছে বাঁ দিকে, সেটা ডান দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে সেখান থেকে পাবো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান, এখানে 4 থেকে 2 বিয়োগ হলে p স্কয়ার মাইনাস 4p প্লাস 2 প্রমাণিত। তিরেতে বলেছে সমাধান করতে বলেছে x/2 মাইনাস 2/5 সমান x/3 প্লাস 1/4। তো x গুলোকে এক জায়গায় নিলাম আর 2/4 বা 2/5 প্লাস 1/4 এক জায়গায় করলাম, এটা মাইনাস ছিল বাঁ দিকে, ডান দিকে এসে প্লাস হয়ে গেল। তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, 3x মাইনাস 2x/6 আর 5 4 এর লসাগু 20, তাহলে 4 2 8 আর 5 1 5, তাহলে x/6 সমান 13 এর 20, তাহলে x সমান 13 গুণ 6/20। তাহলে হচ্ছে এখানে যদি আমরা 2 দিয়ে কাটি 3, এটা 10,
3 তেরো 39 10, এটাকে 39 10 হিসাবে রাখতে পারো, বা 3 পূর্ণ 3 সমান চিহ্ন দিয়ে এখানে 3 পূর্ণ 9 10 বা 3.9 করে নিতে পারো। 4 দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 25 x স্কয়ার প্লাস 30x প্লাস 9, তো 9 15 হচ্ছে 225, তো এটাকে বিশ্লেষণ করলে 15 15 পাবো, তো 25x স্কয়ার প্লাস 15x প্লাস 15x 30x টাকে ভাঙলাম এইভাবে প্লাস 9, তো এখান থেকে 5x কমন নিলে হবে 5x ইন্টু 5x প্লাস 3, আর প্লাস 3 কমন নিলে 5x প্লাস 3, তাহলে 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3 হবে। 5 দিয়েছে সমীকরণ গঠন করে সমাধান করো, কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2 পূর্ণ 2 এর 5 অংশ হবে। তো সংখ্যাটা যদি x হয় তাহলে সংখ্যাটার সাথে 12 গুণ করেছি মানে 12x, সেখান থেকে 48 কম মানে -48, তাহলে এটা হচ্ছে বিয়োগফল হলো। এবার বলেছে বিয়োগফল মূল সংখ্যাটার, মূল সংখ্যা আমাদের কি ছিল x, x মূল সংখ্যাটির মানে মূল সংখ্যাটার এর আছে 2 পূর্ণ 2 এর 5 অংশ, তাহলে মূল x এর 2 পূর্ণ 2 এর 5, 2 পূর্ণ 2 এর 5 মানে x এর 12 এর 5, তার মানে 12x/5। তাহলে এখানে আমাদের লাস্টে রইল 12x - 48 সমান 12x/5, 5টা ডান দিকে ভাগে আছে, বাঁ দিকে আসলে গুণে চলে আসবে, তাই এখানে লিখলাম 12 ইন্টু 12x - 48 সমান 12x। এবার গুণ করে বার করলাম 60x - 240 সমান 12x, এবার বিয়োগ করে পাচ্ছি 48 এর x সমান 240, তাহলে x সমান 240/48 সমান 5, তাহলে x এর মান হবে 5। আচ্ছা, এবারে 4 এর 6 তে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো 81x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, তো 81 মানে 9 এর স্কয়ার, তো লিখলাম 9x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার, তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে যাচ্ছে এটা, তো লিখলাম এটা 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার, তাহলে 9 দুগুণে 18 36, তাহলে সেখান থেকে পাচ্ছি মাইনাস 36x স্কয়ার y স্কয়ার, এটা আমি লিখে রাখলাম। তাহলে এবারে লিখছি 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 6xy হোল স্কয়ার, তাহলে 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 6xy আর 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 6xy। 7 দিয়েছে a প্লাস 1/a সমান 4 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান নির্ণয় করো। a প্লাস 1/a সমান 4, উভয় পক্ষকে বর্গ করে পাই a প্লাস 1/a হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার, তো এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙলে a স্কয়ার প্লাস 2a ইন্টু 1/a প্লাস 1/a স্কয়ার সমান 16, a কেটে গেল 2, তাই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 16 মাইনাস 2 মানে 14। 7 দিয়েছে 8 বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো 25 এর a স্কয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কয়ার, তো a সমান 3 আর b সমান হচ্ছে 2, তাহলে এটা লিখলাম 25 এ স্কয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কয়ার, তো লিখলাম 5a স্কয়ার মাইনাস 2 ইন্টু 5a ইন্টু 3b প্লাস 3b স্কয়ার, তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে গিয়ে 5a মাইনাস 3b হোল স্কয়ার, তো এটাই হচ্ছে পূর্ণ বর্গাকার রূপ। এখন a সমান 3 আর b সমান 2 বসিয়ে পাচ্ছি 5 গুণ 3 বিয়োগ 3 গুণ 2 স্কয়ার, তাহলে 5 3 15 বিয়োগ 6 স্কয়ার, তার মানে হচ্ছে 9 স্কয়ার মানে 81। আচ্ছা, 5 এ আসি, 5 তে জ্যামিতি দিয়েছে, 5 এর আইতে বলেছে একটা সামান্তরিক ল্যান্ড অঙ্কন করতে হবে, যার এলএ হচ্ছে 6.6 আর এএন হচ্ছে 5.4 আর এ কোণ হচ্ছে 45 ডিগ্রি। তো এইভাবে প্রথমে 5.4 সেমি আর 6.6 সেমি মাপে দুটো সরলরেখাংশ এঁকে নেবে। এবারে একটা যে কোনো মাপের সরলরেখাংশ কাটবে, সরলরেখাংশ কেটে নিয়ে তার এই দিকের বিন্দুটার নাম দেবে এ। এখানে আমাদের 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। 45 ডিগ্রি কোণ আঁকা মানে তোমরা এতদিনে শিখে গেছো, মানে 90 ডিগ্রি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকবো, কোণটা আমরা পুরোটা আঁকবো না, এইভাবে এটা হচ্ছে 60, এটা 120, এবার এটা আমরা যদি জুড়ে দিই 90 ডিগ্রি কোণে যখন আঁকতে যাব তাহলে আমাদের মানে কোণের ওপরের বাহুটা এখান দিয়ে যাবে, তো আমাদের যেহেতু 90 ডিগ্রি লাগবে না, তো আমরা 90 ডিগ্রি আঁকবো না, এই মাপটা নেব আমরা, নিয়ে আর এটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই আমরা এটা জুড়লে আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। এটা আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এবার নিচে থেকে আমরা
5.4 সেন্টিমিটার মাপের সরলরেখাংশটা কেটে নেবো। যেরকম আমরা খসড়াটা এঁকেছি এইভাবে যে কোনো জ্যামিতি করার আগে তোমরা এইভাবে রাফ একটা স্কেচ করে নেবে। এবারে কি হয়, সামান্তরিকের এই বাহুটা সমান এই বাহুটা হয়, এই বাহুটা সমান এই বাহুটা হয়। তাহলে আমাদের ওই এই ওপরের এই বাহু থেকে 6.6 সেন্টিমিটার মাপ নিয়ে একটা সরলরেখাংশ কেটে নিতে হবে। এইভাবে মাপ নিয়ে এখানে কাঁটা বসিয়ে এইভাবে আমরা 6.6 কাটলাম। তাহলে এটা হলো আমাদের এল বিন্দু। এবার এল বিন্দুতে কাঁটা বসিয়ে তোমরা ওই 6. এল বিন্দুতে না, এটা এ পেলাম, এখানে হচ্ছে এন বিন্দুতে কাঁটা বসিয়ে ওই 6.6 সেন্টিমিটার মাপটা নিয়েছো, একটা ওই মাপেরই একটা বৃত্তচাপ একটু বড় করে এঁকে রাখবে। এবারে আবার 5.4 সেন্টিমিটার মাপটা নিয়ে এল বিন্দুতে কাঁটা বসিয়ে ওটাকে ছেদ করবে। ছেদ করলে এটা পাবে ডি বিন্দু। তাহলে এন আর ডি জুড়ে দেবে, আর এখান থেকে এল আর ডি জুড়ে দেবে। তাহলে এই হয়ে গেল আমাদের সামান্তরিক তৈরি হয়ে গেল। এরপরে 2 নম্বরে যেটা দিয়েছে, বলেছে একটা রম্বসের একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 6.5 সেন্টিমিটার, রম্বসটি অঙ্কন করো। তাহলে এই মোটামুটি আমাদের হবে। তাহলে আমরা যে কোনো মাপের একটা সরলরেখাংশ প্রথমে কাটবো। কেটে ধরো এই বিন্দুটার নাম দিলাম কিউ। এবার এখানে আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো। 60 ডিগ্রি কোণ আঁকা সোজা। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে প্রথমে এরকম একটা বৃত্তচাপ আঁকবে, আর এই ছেদ বিন্দুতে কাঁটা বসিয়ে এই বৃত্তচাপটাকে আরেকটা বৃত্তচাপ দিয়ে ছেদ করে দেবে। এইটাই জুড়ে দিলে হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি কোণ। এই হয়ে গেল 60 ডিগ্রি কোণ। এবার রম্বসের যে বাহুগুলো 60 ডিগ্রি কোণ হয়ে গেছে, এবার রম্বসের সব বাহু সমান, তার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আমাদের 6.5 সেন্টিমিটার। তাহলে এবারে আমরা এইভাবে 6. প্রথমে এটা কিউ, তাহলে এটা হলো আমাদের আর। আমাদের এখানে নাম যদিও বলেনি, আমরা খসড়া দেখে আমাদের এখানে আর দিলাম। এবার আর কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে আবার উপরের একটা বাহু কেটে নিলাম। এটা হলো আমাদের পি বিন্দু। এবার পি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো, আর আর বিন্দুতে কাঁটা বসিয়ে এটা ছেদ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে এস। এবারে পিএস আর আর এস জুড়ে দেবো। এই হয়ে গেল আমাদের রম্বস তৈরি হয়ে গেল। আচ্ছা, 3 দাগেতে বলেছে একটা চতুর্ভুজ আঁকতে বলেছে, যার পি কিউ হবে 7 সেমি, কিউ আর 6.5, আর এস 5.2 সেমি, এসপি 4.4 সেমি, আর কিউ কোণ হবে 60 ডিগ্রি। তো মোটামুটি এইরকম হবে আমাদের ছবিটা। তো এইরকম করে একটা রাফ স্কেচ করে নেবে। স্কেচ করে নিলে কি হবে, তাড়াতাড়ি আঁকা হয়ে যাবে। এবারে আমরা এই বাহুগুলো এঁকে নেবো। বাহুগুলো মানে এভাবে বাহুগুলোর দৈর্ঘ্য যে রেখাংশগুলোর মাপ আর কি, সেইগুলো এইভাবে এঁকে নেবে। এবার একটা যে কোনো মাপে সরল রেখাংশ কাটবে। এবার যেহেতু আমাদের কিউ কোণটা নাম তো বলেনি, নাম ওই পি কিউ আর এসই হবে, তো কিউ কোণে আমাদের 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাই জন্য আমরা একটা রেখাংশ কেটে তার একটা প্রান্ত বিন্দুতে কিউ রেখে দিলাম, বাঁদিকে প্রান্ত বিন্দুটাতে। তো এখানে আমরা 60 ডিগ্রি কোণটা এঁকে নেবো। এই আমরা 60 ডিগ্রি কোণ এঁকে নিলাম। তাহলে আমরা ওপরের বাহুটা পেয়ে যাচ্ছি। এবার আমরা আমাদের খসড়া দেখে দেখে আমরা বাহুগুলো এখানে কেটে নেব। তো একদম নিচের বাহু হবে 7 সেন্টিমিটার। তো আমরা প্রথমে 7 সেন্টিমিটার মাপের সরলরেখাংশটা নেব, পি কিউ। তো কিউ পেয়ে গেছি, তাহলে আমরা পি বিন্দুটা পেয়ে গেলাম। এই হলো আমাদের পি বিন্দু হয়ে গেল। তাহলে এবার নেব 6.5। তাহলে আমরা 6.5 নেব কেন, সেটা হচ্ছে আর কিউ বা কিউ আর এর দৈর্ঘ্য। তো কিউ বিন্দুতে কাঁটা বসালে যে বৃত্তচাপটা যেটা ছেদ করবে সেটা হলো আর বিন্দু। এই আর বিন্দু পেয়ে গেলাম। তারপরে এবারে আমরা পি বিন্দুতে কাঁটা বসিয়ে আমরা তাহলে আমরা পিএস মানে যেটা আমাদের 4.4 সেমি, ওই বিন্দুটা কেন নেব না, আমরা পি বিন্দু পেয়ে গেছি, আমরা তো এস পাইনি। তাহলে পি বিন্দুতে যদি আমরা কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকি, আমরা কিন্তু এখনো এস বিন্দু পাইনি। এবারে আমাদের যেটা আর এস আছে মানে 5.2 সেন্টিমিটার, আমাদের যেটা আঁকা অনুযায়ী এই যে 5.2 সেন্টিমিটার। তো আমরা যদি আর বিন্দু যেহেতু পেয়ে গেছি, তো আমরা আর বিন্দুতে কাঁটা বসে আর একটা বৃত্তচাপ দিয়ে এটাকে ছেদ করলে এটাই হয়ে গেল এস বিন্দু। তাহলে এবারে আর এস আর পি এস আমরা যোগ করে দেবো, দিলেই আমাদের চতুর্ভুজটা পি কিউ আর এস তৈরি হয়ে যাবে।
তো এই জ্যামিতিগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এইভাবে এগুলো খুবই সোজা, এখানে নাম্বার তোলাটাও খুব সোজা, শুধু একটু ঠিকঠাক মাপ রেখে এবার নির্দেশ শর্তগুলো ঠিক মতো রেখে করে দিলে আমরা এখানে আমাদের আছে তোমার যে কোনো দুটো করতে হবে, 4 নাম্বার, 4 4 8 নাম্বার আমাদের চলে আসবে। তো সেই জন্য জ্যামিতিগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, 6 আয়তে দিয়েছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে, চিত্র দাও। আচ্ছা, লিখবে যে যে ট্রাপিজিয়ামে তির্যক অসমান্তরাল বাহু দুটি পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে, আর এই ছবিটা এঁকে দিচ্ছ। আচ্ছা, 2 বলেছে একটা চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসমকোণ 180 ডিগ্রি আর প্রতিসমরেখা 2 হলে চতুর্ভুজটি কি কি হতে পারে? আয়তক্ষেত্র, রম্বাস হতে পারে। 3 দিয়েছে বর্গক্ষেত্র আর রম্বাসের দুইটি পার্থক্য লেখো। বর্গক্ষেত্র আর রম্বাসের দুটো পার্থক্য। আচ্ছা, বর্গক্ষেত্র আর রম্বাসের পার্থক্য লিখবে, এক হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিটা কোণের মান 90 ডিগ্রি, আর রম্বাসের লিখবে যে 4টে বাহু পরস্পর সমান্তরাল, লিখবে রম্বাসের কোণগুলি 90 ডিগ্রি নয়। তারপরে লিখবে যে বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর সমান, আর লিখবে রম্বাসের কর্ণ দুটি পরস্পর অসমান। দুটো পার্থক্য বলেছে। এর সাথে দিয়েছে ত্রিভুজের মধ্যমা কয়টি? ত্রিভুজের মধ্যমা 3টি। 4 বলেছে ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা বলতে কি বোঝো? লিখবে উচ্চতা হচ্ছে কোন ত্রিভুজে যে কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর লম্ব দৈর্ঘ্যই হবে ওই ত্রিভুজের উচ্চতা, যেমন এবিসি ত্রিভুজের উচ্চতা হবে এটি। আর মধ্যমা লিখবে যে কোন ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে ওই ত্রিভুজের মধ্যমা বলা হয়। একটা ত্রিভুজে 3টে মধ্যমা থাকতে পারে, তো এবিসি ত্রিভুজের 3টে হচ্ছে এডি, বিই আর সিএ। আচ্ছা, তারপরে বলেছে 5 বলেছে চিত্রসহ অকুব্জ বহুভুজের সংজ্ঞা দাও। আচ্ছা, অকুব্জ বহুভুজের সংজ্ঞা এটা তোমাদের বইয়ের 230 পাতায় আছে, ছবি প্লাস সংজ্ঞা দুটো আছে। এই যে অকুব্জ বহুভুজে লিখবে যে যে বহুভুজের সব, এখানে ওই শ্রাবণীর আঁকা ফাঁকা লিখতে হবে না, লিখবে যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজাকৃতির ক্ষেত্রের ভেতরে নেই এই ধরনের বহুভুজকে কুব্জ বহুভুজ নয় অকুব্জ বহুভুজ বলে। এই একটা ছবি এঁকে দেবে, এই ছবিটা এঁকে দেবে যদি চিত্র চায়। এখানে চিত্র চায়নি, কাকে বলেছে শুধু ওটা লিখলেই হবে যে যে বহুভুজের, যেসব বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে নেই এই ধরনের বহুভুজ কুব্জ বহুভুজ নয়, এদের অকুব্জ বহুভুজ বলে। আচ্ছা, 7 দাগে একটা দ্বিস্তম্ভ চিত্র দিয়েছে। তো এই দ্বিস্তম্ভ চিত্র এখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল, কবাডি, ব্যাডমিন্টন আছে। তো এখানে মানে শুধু নামগুলোই পাল্টে দিয়েছে। তো এক একক সমান একজন ছাত্রছাত্রী ধরে, তো এখানে একটু নামগুলো আলাদা আছে, এখানে ক্রিকেট, হকি আর একটা খো-খো। এখানে খো-খো দেয়া আছে, আর এখানে দিয়েছে ক্রিকেট, ফুটবল, সাঁতারের জায়গায় ভলিবল, কবাডি, হকির জায়গায় কবাডি আর খো-খোর জায়গায় ব্যাডমিন্টন দিয়েছে। তো যাই হোক, হিসাবটা হচ্ছে একই, তো সেই জন্য আর আমি এটা আঁকলাম না, এখানে শুধু খেলার নামগুলো পাল্টে দেবে, বাকি সব হিসাব এক আছে। তো এরকম একক সমান একজন ছাত্রছাত্রী ধরে, সবুজটা হচ্ছে 7ম শ্রেণী, কমলাটা 8ম শ্রেণী। তো এই দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে।